দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়ে। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ওমিক্রন হানা দিচ্ছে দেশে দেশে, বাংলাদেশেও এই ঝুঁকির বাইরে নয়। বিদায়ী বছরে মহামারীর ধাক্কা ছিল প্রবল, নতুন বছরেও সেটি আছে। তা সত্ত্বেও বাংলাদেশ নানা সূচকে ভালো করেছে। উন্নয়ন সাফল্যে বাংলাদেশ নানাভাবে প্রশংসিত হয়েছে। এই বছর বাস্তবায়নের পথে আছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেও আছে। সামাজিক স্থিতিশীলতায় মোটামুটিভাবে বাংলাদেশের নাম আছে। প্রতিযোগিতার বিচারেও বাংলাদেশ অনেকটাই এগিয়েছে। মাথাপিছু আয়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চাইতেও ভালো আছে। এসবই ইতিবাচক নানা দিক বা নানা রং। এমনকি মধ্য আয়ের দেশও বাংলাদেশ এই অবস্থা এখন। কিন্তু আবার অন্যদিকে জীবন যুদ্ধের নানা সংগ্রাম আছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত সংকট আছে, কাজের অভাব আছে। আর সবচেয়ে বড় বিষয় যেটি আলোচিত হয়েছে বছরব্যাপী এবং এখনও, বৈষম্য প্রকট হয়ে উঠছে, সুশাসনের অভাব আছে এবং পিছিয়ে পড়া মানুষ, তাদের কথা, তাদের কণ্ঠস্বর কতটা আমরা শুনছি বা কতটা মনোযোগ দিচ্ছি। এবং এই যে বৈষম্য, সেটি কিভাবে একটি কাঠামোগত রূপ পেয়ে যাচ্ছে প্রতিনিয়ত বা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাচ্ছে প্রতিনিয়ত, সেই বিষয়গুলো দুশ্চিন্তার কারণ হয়েছে। বিশিষ্টজনরা এই বিষয়গুলোকে আগামী দিনে মোটা দাগে বাংলাদেশের সামনে ঝুঁকি বা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আজ এই বিষয়গুলো নিয়ে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলাপ করব বা বিশ্লেষণ পাওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত আপনাকে। ধন্যবাদ জহির, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্লেজার। আমি একটা আমার মতো করে ছোট একটা ভূমিকা নিয়েছি, কিন্তু আমি জানি যে এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছ থেকে বেশি জানবো এবং আপনার চিন্তা ভাবনাগুলো কি বা বিশ্লেষণ কি সেটাই বুঝবার চেষ্টা করব। একই সঙ্গে আমি ভূমিকাতে বলিনি, একই সঙ্গে আমরা নির্বাচন নিয়ে কথা বলছি এবং সার্চ কমিটি গঠন বা নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়েও একটা প্রক্রিয়া চলছে। সেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ আছে বা নেই। স্থানীয় সরকার নির্বাচনও চলছে এই মুহূর্তে সহিংসতার মধ্য দিয়ে। আজও বেশ কিছু প্রাণহানি ঘটেছে। শুরু করতে চাই এখান থেকে। আপনার ভূমিকার প্রথম দিয়ে একটি বিষয় আমি পুনরুল্লেখ করতে চাই। সেটা হলো পৃথিবীর বুকে বর্তমানে উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ নিঃসন্দেহে একটি, আমি রোল মডেল শব্দটা এই মুহূর্তে ব্যবহার করছি না, আমি মনে করি যে একটি বিবেচনাযোগ্য দেশ হিসেবে আসছে, যার উন্নয়ন অভিজ্ঞতাকে অনেক দেশই ঈর্ষার চোখে দেখে। অনেকে এটা থেকে বুঝতে চায়। আমি বিশ্বের অন্যান্য জায়গায় যখন কাজ করি, আফ্রিকাতে বিশেষ করে, তখন তারা এটা বুঝতে চায় যে কিভাবে এই সাফল্য কিভাবে আসলো সাম্প্রতিককালে, এমনকি এই করোনা অতিমারীকে মোকাবেলা করার অভিজ্ঞতাও এটার সাথে যুক্ত হয়, আসে। এবং কিভাবে বাংলাদেশ স্বাধীনতার সময় একটি বৈদেশিক সাহায্য নির্ভর দেশ, খাদ্য সাহায্য নির্ভর দেশ থেকে এখন একটি বাণিজ্য নির্ভর বৈদেশিক বিনিয়োগ প্রত্যাশী দেশে পরিণত হয়েছে, এই অভিজ্ঞতাটা বুঝতে চায়। আগে অনেক সময় বুঝতে চাইতো যে আমাদের দেশে এই ঘটনাবলী কি রাজনৈতিক টানাপোড়েন, বিশেষ করে দুই নেত্রীর প্রচার বিশ্বে অনেক সময় থেকেছে, তাদের মধ্যেকার দ্বিধাদ্বন্দ্ব, বিবাদ আমাদের উন্নয়নকে আটকে রাখছে, এরকম একটা আলোচনা ছিল। সেটা থেকে এই আলোচনাটা এখন এখানে এসেছে যে তোমাদের এই উন্নয়নের সাথে গণতন্ত্রের সম্পর্কটা তাহলে কি আরেকটু ভালো করে বলে বুঝায় বলো। এটা একটা বাংলাদেশ একটি প্রণিধানযোগ্য নজরকাড়া দেশ হিসেবে পৃথিবীতে আছে। 50 বছরের এই অর্জনটা নিঃসন্দেহে আপনার আমার সকলেরই একটি গর্বের জায়গা হিসেবে থাকবে। এখন নতুন প্রজন্ম এটাকে কিভাবে দেখে, আগামীতে কিভাবে নেবে, সেটা একটা ভিন্ন আলোচনা হতে পারে। কিন্তু যেই জিনিসটা একই সাথে অভিজ্ঞতার ভিতরে আসছে, যেটা আমরা বারবার বলেছি 50 বছরের মূল্যায়ন করতে গিয়ে, স্বাধীনতার যে মূল চেতনা, সেই চেতনার একটা বড় জায়গা ছিল যে বৈষম্যের বিষয়, পূর্ব পশ্চিমের বৈষম্যের বিষয় ছিল। এবং সেই বৈষম্যের বিষয়ে আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছেন, মুক্তির ডাক দিয়েছেন। সেই তুলো আমরা এই 50 বছরের বৈষম্যকে আমরা ঝেড়ে ফেলতে পারিনি। দারিদ্র্য বিমোচন করেছি,
কিন্তু তার পাশাপাশি বৈষম্যও গভীরতর হয়েছে। সেহেতু প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচন একদিকে, আর বৈষম্য এবং প্রান্তিকীকরণ এটার সাথে হয়েছে আরেক দিকে। এই বৈষম্যের সবচেয়ে প্রকাশ যেটা হয়েছে, যেহেতু রাষ্ট্র একটা বড় ভূমিকা এসেছে আমাদের দেশে, যেহেতু ব্যক্তি খাতের ভূমিকা এখনো দুর্বল, সেহেতু এই বর্তমান সরকারের সময়কালে রাষ্ট্র আরো ব্যাপকভাবে ভূমিকাতে নিয়েছে, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগকে এটা মেটানোর জন্য, ঘাটতিটা মেটানোর জন্য। এখন এই ব্যক্তি খাতের এই যে রাষ্ট্র খাতের এই যে বিনিয়োগ এবং এর ফলে রাষ্ট্রীয় সেবার যে গুরুত্ব, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মানে সুরক্ষা, আপনার নিরাপত্তা, এই সমস্ত মানে পরিবহন ইত্যাদি ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে যে গরিব মানুষের বা পিছিয়ে পড়া মানুষের জন্য যে সেবাগুলো আমাদের দেওয়ার কথা একটি কল্যাণমুখী রাষ্ট্রের, সেখানে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এবং সেইটার সাথে মানে আমাদের যে সরকারি সেবা এবং তার সাথে আমাদের যে প্রবৃদ্ধির যে উপাখ্যান, এইটা দুটোর ভিতরে একটা বড় ধরনের পার্থক্য হয়ে গেছে। ব্যক্তি জীবনের অভিজ্ঞতার সাথে আমাদের পেশাদারি, আমাদের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান আর ব্যক্তি জীবনের অভিজ্ঞতার ভিতরে একটা পার্থক্য হয়ে গেছে। এবং এটা এই করোনার অতিমারী সময়কালে আরো প্রকটভাবে দেখা দিয়েছে। এবং এই পর্যন্ত দেখা দিয়েছে যে কাঠামোগত সমস্যাগুলি, মানে আমরা একটা সার্বজনীন সরকারি স্বাস্থ্যসেবা গড়ে তুলতে পারিনি দেখে যখন পৃথিবীর বুকে চলাফেরা বন্ধ হয়ে গেল, তখন আমার সমস্ত বিত্তশালী লোকেরা একটা অক্সিজেনের লাইন খোঁজার জন্য পাগল হয়ে তার সমস্ত সম্পদ দিয়ে জীবনের জন্য আকাঙ্ক্ষা করছে। ওই রকম একটি মর্মান্তিক ঘটনাও আমরা দেখতে পেলাম, যে মানে দেশের ভিতরে যদি উন্নতি না হয় ঠিকমতো, প্রতিষ্ঠান যদি না গড়ে ওঠে, গরিব মানুষ এটা দ্বারা নিষ্পেষিত হয়, কিন্তু তার চেয়েও বেশি হয় অবস্থাপন্ন মানুষ যদি তাদের বাধ্য করা হয় দেশের থেকে সেবা নেওয়ার জন্য। এটাও আমরা দেখলাম। তো সরকারি সেবার একটা বিষয়। আর তৃতীয় যেটা দেখলাম আমরা, সেটা হলো আপনি উল্লেখ করেছেন কণ্ঠস্বরের কথা, সেটা হলো যে গণতান্ত্রিক জবাবদিহিতা যদি না থাকে, তাহলে আপনি যতই বিনিয়োগ করেন না কেন, সেইটা ওই অন্য মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো অসুবিধাজনক। এই অতিমারী সময়কালে আমরা দেখেছি যে মাস্ককে ক্রয় করা নিয়ে কি হয়েছে, যন্ত্রপাতি নিয়ে এসে সেগুলোকে ব্যবহার করতে পারি নেই আমরা। এই এমনকি যে টিকা নিয়ে আসলাম, সেই টিকা নিয়েও ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্যোগ হয়েছে, সবচেয়ে সংবেদনশীল প্রকিউরমেন্ট নিয়েও, এবং সেটাকে সংগ্রহ নিয়েও হয়েছে, ইত্যাদি ইত্যাদি। যদিও আমি খুব বেশি এটা নিয়ে অনুযোগ করছি না, কারণ অন্য অনেক দেশের তুলনায় আমরা করেছি ভালো। 27% মতো এখন পর্যন্ত আমরা টিকা দিতে পেরেছি, যদিও আফ্রিকার দেশে 6-7% আছে, আবার কিউবাতে এটা 92% হয়ে গেছে, ইউরোপে এটা 80% মতো আছে। তো সেই জন্য এই তিনটা জিনিস, বৈষম্য, সুশাসন এবং গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, এই তিনটি জিনিসের জায়গাতে যে ঘাটতিটা রয়ে গেছে, এই ঘাটতিগুলো আমার যে 50 বছরের অর্জনকে আমাকে হর্ষচিত্তে, আনন্দের সাথে, তৃপ্তি নিয়ে উপভোগ করতে দিচ্ছে না। এবং এই উপভোগ না করতে পারার সবচেয়ে বড় জায়গাটাতে মানে সেটা মানে ভাগিদারটা হচ্ছে যতখানি না উচ্চবর্গের লোক, যতখানি না নিম্ন বর্গের লোক, তার চেয়ে অনেক বেশি হচ্ছে নিম্ন আয়ের নতুন মধ্যবিত্ত যে বাংলাদেশে গত 10 বছরে গড়ে উঠেছে, তারা এটাতে সবচেয়ে বেশি বোধহয় আক্রান্ত হচ্ছে। অতিমারির সময়, বারবার আপনাকে অতিমারির অভিজ্ঞতা বলছি, যারা ছিলেন অনানুষ্ঠানিক খাতে কর্মরত সেবাদানকারী, অথবা তারা যারা অন্য একটি ব্যক্তি খাতে ছিলেন, যেইটার কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার ফলে তার আয় বন্ধ হয়ে গেছে, শিক্ষা বন্ধ হয়ে গেছে, এবং ঢাকার থেকে গ্রামে তাকে পরিবার নিয়ে গেছে এবং পরিবারকে আর আনতে পারে নাই এখনো, এই মানুষগুলোর কি চিন্তাটাই এখন সবচেয়ে বড়। পৃথিবীতে যদি আপনি সাম্প্রতিককালের পরিবর্তনগুলো দেখেন, তাহলে এই যে নব্য মধ্যবিত্ত, নব্য নিম্ন আয়ের মানুষগুলোর যেই জায়গাতে গড়ে উঠেছে, এবং এইটার এই বাজার অর্থনীতির ভিতর দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায়, তারাই কিন্তু আগামী দিনে বিভিন্ন দেশে এই যে আমি যে আক্ষেপটা করলাম যে এই অর্জন আর এইখানে যে আপনার অসঙ্গতি, এই দুটোরকে মেলাবন্ধন তাদের ভূমিকা আগামী দিনে বড় হচ্ছে। বিষয় হলো বাংলাদেশে কি আমরা সেটা দেখতে পাবো। কিন্তু এই যে বৈষম্যের কথা বললেন, যেটা প্রকট আকার ধারণ করছে প্রতিনিয়ত, সেটা যদি চলতে থাকে বা এটা যদি আরো ওয়াইডেনিং হয়, তাহলে আপনারা যে সাস্টেইনেবিলিটির কথা বলেন, দীর্ঘমেয়াদে টেকসই যে অর্থনৈতিক বা উন্নয়ন সাফল্যের গল্পগুলো আমরা বলছি,
সেটা কতটা ধরে রাখা যাবে? খুব ভালো বিষয় আপনি উত্থাপন করেছেন। অর্থনীতির যে সমস্ত জায়গায় আমরা পৃথিবীতে দেখি, তার বাংলাদেশের জন্য যদি কোনো অঞ্চল আমার নজরে রাখতে হয়, তাহলে আমাকে ল্যাটিন আমেরিকার নজরে রাখতে হবে। হ্যাঁ, দক্ষিণ আমেরিকার দেশগুলোকে আমার নজরে রাখতে হবে। এই জন্য এরা আজকে থেকে অনেকেই প্রায় 50 বছর আগে নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে, উচ্চ মধ্য আয়ের দেশ হয়েছে, কিন্তু কিছুতেই আর উচ্চ আয়ের দেশ হতে পারে না। গড়ে এক একটি দেশ 30 থেকে 40 বছর নিম্ন মধ্য আয়ের দেশ উচ্চ মধ্য আয়ের দেশ হয়েছে। এটাকেই আমরা ইংরেজিতে বলেছি মিডল ইনকাম ট্র্যাপ, অর্থাৎ মধ্য আয়ের ফাঁদে পড়ে গেছে। তো আর বাংলাদেশ হলো, আমি সাধারণত আমার মানে যারা বয়সে ছোট সহকর্মীদের বলি, বাংলাদেশ আফ্রিকাকে ফেলে এসেছে, কিন্তু ধাবিত হচ্ছে যেন ল্যাটিন আমেরিকার দিকে। আফ্রিকার থেকে আমরা বের হয়ে গেছি, আফ্রিকার যে সমস্ত চরিত্র আছে সেগুলো থেকে বের হয়েছে। আফ্রিকা দেখেন কি সবচেয়ে উৎকট চরিত্র হলো, টানজানিয়ার মতো দেশে বলল তারা কোভিডে বিশ্বাসই করলো না, এত দূর বিশ্বাস করলো না, তার প্রেসিডেন্ট কোভিডে মরে গেল, ভ্যাকসিনেশন দিল না, টিকা দিল না, ওগুলি আমরা পিছনে ফেলে এসেছি। সেহেতু বাংলাদেশকে যখন কেউ আফ্রিকার সাথে তুলনা করে, আমি মনে করি এটা আমাকে ছোট করা হয়। আমরা ওই অবস্থা আমরা ফেলে এসেছি। আপনি দেখবেন দক্ষিণ আমেরিকার দেশগুলো আপনি মিলিয়ে দেখবেন যে আপনি ভেনেজুয়েলা হয়ে গেলেন কিনা, চিলি, আপনি আবার অন্যদিকে আবার চিলি দেখবেন, যেখানে সবচেয়ে উচ্চ আয়ের দেশটাতে একটা বামপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেল। আপনি আবার পিছনে দেখতে পারেন, আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দেখতে পারেন, আপনি মালয়েশিয়াও দেখতে পারেন, ফিলিপিন্সও দেখতে পারেন, যেগুলির ইন্দোনেশিয়া দেখতে পারেন। এই তিনটি দেশকে দেখার মতো আমাদের সাথে কোন জায়গাতে তারা মিলে, কোথায় মিলে না। যেখানে মানুষ মধ্যবিত্ত, আপনার ফিলিপিন্সের কথা বলছি, বীতশ্রদ্ধ হয়ে অপশাসনে তারা স্বৈরশাসককে পছন্দ করছে, বুঝেছেন? সেইটা আপনি ডুয়ার্টে তো সে যেভাবে হত্যা করেছে মানুষকে বিচার বহির্ভূতভাবে, হ্যাঁ, কিন্তু এক ধরনের তারা সমর্থন পাচ্ছেন, বৈধতা। আমি কোনো তুলনা করছি না দেশের ভিতরে, কিন্তু আপনি বুঝতে পারছেন এটার ভিতরে। তো যেই দেশগুলো ল্যাটিন আমেরিকার দেশ এই পর্যায়ে গেছে, তাদের সাথে বাংলাদেশের সাথে আপনি যদি একটা তুলনামূলক চিত্র ধরেন, তাহলে আমরা কি দেখতে পাই এবং সেই সমস্ত দেশের স্থিতিশীলতা কিভাবে বিঘ্নিত হচ্ছে তাদের উন্নতি হওয়ার পরেও। আপনি তো জিজ্ঞেস করছেন যদি বাংলাদেশের উন্নতি, রাজনীতি, নির্বাচন ইত্যাদি। ওনাদের দেশে যেটা দেখা যাচ্ছে, প্রথম যে সমস্যাটা হয়েছে, এক হলো তাদের দেশেও আপনার বৈষম্য বৃদ্ধি পেয়েছে, অসম্ভব বৈষম্য, এবং সেটা গ্রামীণ বৈষম্য না, নগর বৈষম্য। আমাদের নগর বৈষম্য ঠিক একই রকমভাবে বাড়ছে নতুনভাবে, এবং কারণ সমস্ত আয় আপনার শহর কেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে এখানে বৈষম্যের চিত্রটাও আরও বেশি উৎকট প্রকট। দ্বিতীয় তাদের যেটা হয়েছে সেটা হলো নাগরিক সেবায় তারা কিছুতেই দিয়ে উঠতে পারছে না। যেভাবে আয় বেড়েছে সেই অনুযায়ী নাগরিক সেবা দেওয়ার সক্ষমতা বাড়েনি। চিন্তা করে দেখেন, আপনি গ্যাসের লাইন বন্ধ করে দিচ্ছেন কারণ আপনার গ্যাস দেওয়ার সক্ষমতা নাই। আপনি পানির লাইনের ভিতরে পচা পানি দিচ্ছেন কারণ আপনার সুপেয় পানি দেওয়ার মতো সক্ষমতা আপনার সেখানে নাই। আপনার রাস্তায় ঘাটে ট্রানজিটে যানজটে আটকে রয়েছে কারণ আপনি রাস্তাঘাটে আপনি সেভাবে করতে পারেন নাই, গণপরিবহন করেন নাই, সবাই গাড়ি কিনছে। তো এরকম উদাহরণ হিসেবে আপনি দেখবেন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি। সেহেতু প্রথমে তো আপনার আমি বললাম যে যেভাবে বৈষম্য, তারপরে দ্বিতীয় হলো আপনার নাগরিক সেবা সেভাবে না থাকা। তৃতীয় আরেকটা দেখা দিয়েছে, সেটা হলো বৈষম্য, নাগরিক সেবা। তৃতীয় হলো যে আপনার এই সমস্ত ক্ষেত্রে সুশাসনের জন্য যেইগুলি দরকার করে সেই আধুনিকায়ন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতে কার্যকর স্থানীয় সরকার ইত্যাদি না হতে ঠিক তারা একই সমস্যায় পড়েছে। তারা আরও সমস্যায় পড়েছে অপরিকল্পিতভাবে নগরায়নের ফলে। ঢাকা শহরের সাথে মিলাতে পারবেন আপনি, একটা কি কর্মসূচি ছিল না, ড্যাপ, হ্যাঁ, ডিএপি। তো এটা তো আমরা শুধু শব্দেই শুনেছি, বাস্তবে আর দেখলাম না, হয়তো এই জীবনে আর দেখা হবে না। তো ওই অপরিকল্পিত নগরায়ন, তার নগরের পাশে এমন সমস্ত বস্তিও ঘুরে উঠছে যে বস্তিতে টেলিভিশন আছে, রেফ্রিজারেটর আছে, ওয়াইফাই আছে, কিন্তু মাথার উপর চাল ঘরে না। কারণ হলো ওটা জমি সম্পত্তি নিয়ে সমস্যা আছে। আর সাথে যেটা ঘটনা ঘটেছে সেটা হলো নাগরিক সমাজের চেতনা, অংশগ্রহণের ক্ষেত্রে অনেক সময় তারা
কোনো সময় এগিয়েছে, কোনো সময় পিছিয়েছে। যে বাংলাদেশ যদি কোনো দেশগুলোকে বিবেচনা করতে চায়, তার ভবিষ্যৎ কি, ওই আয়না যদি দেখতে চায়, তাহলে তাকে দক্ষিণ আমেরিকার দেশগুলোর দিকে তাকাতে হবে, তার মধ্য আমেরিকার দেশগুলো তাকাতে হবে, নিকারাগুয়া, গুয়াটেমালা, আল সালভাদোর, এগুলিকে তাদের বুঝতে হবে। আর ভালো দেশ দেখতে হলে কোস্টারিকাকে দেখতে হবে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এই দেশগুলোতে দেখা গেল এই যে সমস্ত দ্বন্দ্ব দেখা গেল, উন্নয়নের সাথে যে বৈষম্যের যে দ্বন্দ্বগুলো, অপশাসনের যে দ্বন্দ্বগুলো, এগুলিকে নিরসন করার জন্য এই সমস্ত দেশগুলো আপনি 80-90-এর দশকের পরে আগে পর্যন্ত তারা সবাই স্বৈরশাসক এবং সামরিকতন্ত্রের ভিতরে ছিল। তারা ক্রমান্বয়ে এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে ঢুকলো। এটা পিনোচেটের থেকে বের হয়ে আসলো তারা। আপনি এমনকি অন্যান্য দেশগুলোতে দেখবেন যে ইকুয়েডরের মতো দেশে, যেখানে নির্বাচনের মাধ্যমেই তারা আদিবাসী সম্প্রদায় ক্ষমতা নিয়েছিল, আবার নির্বাচনের মাধ্যমে তাদেরকে সরানো হচ্ছে। অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটার গ্রহণযোগ্যতাটা তারা স্থাপন করতে পেরেছে। এই যে বৈষম্য এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোকে মানুষের কাছে সহনীয় করার জন্য বা এই দ্বন্দ্বগুলোকে তারা বৈরী হিসেবে না দেখার একটা বড় কারণ হলো তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে দিয়েছিল। অর্থাৎ নির্বাচন হলে পরে নতুন সরকার আনার তার সেই ক্ষমতাটা সে প্রয়োগ করতে পারত। এইটার কারণে এই সমস্ত দেশের ভিতরে আপনার সেই অর্থে বিস্ফোরণ হয়নি। যেই সমস্ত দেশে পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখবেন অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সামাজিক উন্নয়ন সাথে সাথে যদি সমধর্মী না হয়, আর তার ভিতরে যদি আপনি গণতন্ত্রের প্রক্রিয়াকে যদি বাধাগ্রস্ত করেন, তাহলেই আরব স্প্রিংয়ের মতো দেশের ঘটনা ঘটে। আপনি যদি টিউনেশিয়া দেখতে চান, আপনি যদি মরক্কো দেখতে চান, যদি আপনি ইজিপ্ট দেখতে চান, সেটা হলে আপনি দেখবেন ওই সমস্ত দেশে গণতান্ত্রিক চর্চা বা প্রকৃত প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ এখন যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে হচ্ছে, এখন যেটা নিকারাগুয়ার ক্ষেত্রে হচ্ছে, সেটা আমার মনে হয় বাংলাদেশের এখন খুবই উচিত আমি মনে করি আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো অন্যান্য দেশের। এখন তো আমরা একটা আত্মতুষ্টির ভিতরে আছি, একটা আত্মশ্লাঘার মধ্যে আছি যে আমাদের মতো আর কেউ হয় না। কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের একটা ভবিষ্যৎ আছে। আমাদের অতীতটা শ্লাঘার হতে পারে, ভবিষ্যৎটাকে আমাদের শ্লাঘায় নিশ্চিত করতে হবে। সেই জন্য অন্য দেশের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাকে বারবার বলছি, যদি আপনি বৈষম্য থাকেও, যদি আপনার অপ্রতুলতা থাকেও, কিন্তু ওটার ভিতরে যদি মানুষ মনে করে যে আমি এখনো সক্ষম, আমার মতামত দিয়ে আমি পরিবর্তন আনতে পারবো, তখন সেই সমাজ চলমান থাকে, তার প্রগতিশীলতা থাকে। যদি আপনি জনগণের মত প্রকাশের প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দেন, তাহলে আপনার অন্য ধরনের বিকৃতি সমাজের ভিতরে আসে, সেখানে রক্তপাতও হয়। আপনি এখন তাকিয়ে দেখেন সুদানে আপনার সবচেয়ে বড় অভিজ্ঞতা কীরকমভাবে চলছে, স্বৈরশাসকের সাথে সামরিকতন্ত্রের সাথে নাগরিক সমাজের সংগ্রাম কিভাবে চলছে, তারা সরকারও বানাচ্ছে, বের হয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে অনেক ধরনের হচ্ছে। বাংলাদেশের এগুলি থেকে শিক্ষা নিতে হবে। সামনে নির্বাচন আছে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের একটা প্রক্রিয়া চলছে। রাষ্ট্রপতি যে সংলাপের আয়োজন করেছেন, এটাকে আপনি একটা সুস্থ গণতান্ত্রিক চর্চার অংশ মনে করছেন কি? আমি মনে করি রাষ্ট্রপতি তার অংশ হিসেবে এটা করবেন, কিন্তু অন্য কারোর এই ব্যাপারে সংশয়বাদী হওয়ার সুযোগও রয়ে গেছে। উনি যেটা করছেন ওটাও ঠিক, যিনি সংশয়বাদী হতে চাচ্ছেন তার বিষয়টাকে মতো রাখতে হবে। কারণ আমরা তো আসলে গতবারের অভিজ্ঞতা দেখেছি। আপনার এই অনুষ্ঠানে আমি বড়ভাবে সেই বিস্তারিত সে আলোচনা করব না। গতবারের সার্চ কমিটি কি করলো, কাদের নাম প্রস্তাব করলো, শেষ মুহূর্তে কাদের নামগুলো এই 5 জনের ভিতর ঢুকলো, 3 জনের রেখে 2 জন নতুন আসলো, তাদের থেকে কিভাবে হলো, এগুলির অভিজ্ঞতা তো এখন মানুষ জানে। এগুলি নিয়ে আলোচনার দরকার নেই। সেহেতু সংশয়ের একটা জায়গা আছে, কারণ আলোচনার ফলাফলে যদি আলোচনা প্রতিফলিত না হয়, তাহলে বিষয়টা একটু জটিল। এবং এখন আমরা বুঝেছি যে যাদের নিয়ে আমরা গঠন করব, সেই মানুষগুলোর ক্ষমতা, যোগ্যতা, তাদের অভিজ্ঞতা এবং সবচেয়ে বড় হলো জনগণের দৃষ্টিতে তাদের বিশ্বাসযোগ্যতা। হ্যাঁ, তাদের ক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা, তার সাথে তার বিশ্বাসযোগ্যতা, এইটা যদি না থাকে, তাহলে ওই রকম একটি উচ্চ সাংবিধানিক পদে থেকে নৈতিকভাবে যুদ্ধ করা তাদের জন্য অসুবিধাজনক। কারণ তারা তো ওই মুহূর্তে একচ্ছত্রভাবে প্রশাসন, রাজনীতিবিদ, নাগরিক সকলের উপরে ওনারা
বিরাজ করবেন, ওই বিরাজমান মানুষগুলো যদি সেই রকম না হয় তাহলে তো সম্ভাবনা না। এটা একটা বড় বিষয় একটা। তো সেই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা খুবই মানে কি বলবো দুঃখজনক সেই অর্থে। বিশেষ করে 2014 এবং 2018 নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এইটা নিঃসন্দেহে মানুষকে একটু সংশয়বাদী করেছে, মানুষকে নির্বাচন বিমুখ করে দিয়েছে, মানুষকে এই অর্থে নির্বাচন বিমুখতা কি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এখন দেখেন স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমরা কি দেখলাম। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম মূল রাজনৈতিক দল বিরোধী দলরা তো এটা থেকে প্রতীক নিয়ে নেয়নি, তারা আনুষ্ঠানিকভাবে করছে না। এটা লক্ষ্য করে দেখেন এখন কি হয়েছে, আপনার সমস্ত সম্পদ, ধরুন আমি একটা উদাহরণ দিই, চৌবাচ্চার মতো। হ্যাঁ, সকলে বুঝেছে পানি নিতে হলে চৌবাচ্চার ভিতরে ঢুকতে হবে, তাহলে সবাই এখন ওই চৌবাচ্চার ভিতরে ঢুকতে চাচ্ছে, সবাই এখন শাসক দলের যোগ করেছে। এখন শাসক দল তো সিদ্ধান্ত করেছে ঠিক বেঠিক যাই হোক একজনকে মার্কা দিবে, তাহলে বাকিরা কোথায় যাবে? বাকিরা বুঝতে পারছে তারা যদি সবাই এখন শাসক দল না হয় এবং তারা এখন বিরোধী সাময়িকভাবে হলেও যদি ওই চৌবাচ্চার ভিতরে না ঢুকতে পারে তাহলে কেউই পানি পাবে না। কিন্তু পানি না পেলে পরে তাদের তৃষ্ণা মিটবে না। আর এই পানিটা কি? সেটা হলো সরকারি সম্পদ, রাষ্ট্রের বিনিয়োগ। রাষ্ট্রের বিনিয়োগ পেতে হলে ক্ষমতাটাই, সংযোগটাই বড় কথা, যোগ্যতাটার বিষয় না, মেধাটার বিষয় না, প্রতিযোগিতা করাটা বিষয় না, আপনার হলো একটি বিশেষ সংযোগের ভিত্তিতে। এইটাই তো আমি আপনাকে বলতে চাচ্ছি। আমি উচ্চ মধ্য আয়ের দেশে যাব কিন্তু আমি প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতি রাখবো না। আর ওই আপনার তো আমি তো উদাহরণ বারোকে বলি, এটা সবচেয়ে উদাহরণ ছিল 2002, 3, 4 সালে। তখন একটি ভবনের কথা আপনারা জানতেন যেখান থেকে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করা হতো। সেই বিনিয়োগ না হওয়ার ফলে আমরা খাম্বা পেয়েছি, বিদ্যুৎ পাইনি। সেই অভিজ্ঞতা আমাদের আছে। সেহেতু এটা করলে কি হয় যে যদি প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি না থাকে তাহলে আপনার বিনিয়োগ হয় না, দক্ষতা থাকে না, ইত্যাদি ইত্যাদি। এইটাই হলো এই বিনিয়োগের। এবং এইটা কিভাবে মানুষ মরিয়া হয়ে গেছে যে আজকেও 6 জন মারা গেছেন, তো 70 জন 80 জনের মতো মানুষ মারা গেলেন। তো কারণ হলো সবাই এখন সরকারি সম্পদের প্রতি একটি একচ্ছত্র আপনার এটা অভিগম্যতা চাচ্ছে, অ্যাক্সেস চাচ্ছে, অভিগম্যতা চাচ্ছে। কারণ অন্য কোনো প্রক্রিয়াতে আর এইটাকে সে রাখতে পারছে না। তো ওইটা যদি সে পায় তাহলে সে 1 কোটি টাকার প্রকল্প সে 10 লক্ষ টাকায় 15 লক্ষ টাকায় বাস্তবায়ন করতে পারবে, আর বাদ বাকিটা সে এবং অন্যান্যরা ভাগ করে নিবে মধ্যস্বত্বভোগী। এই যে ইংরেজিতে আমরা বলি রেন্ট ইজ ভেরি হাই, অর্থাৎ প্রিমিয়াম ইজ ভেরি হাই, অর্থাৎ এটা থেকে আপনি পাওয়ার সম্ভাবনা খুবই উচ্চ যখন হয় তখন আপনার একটা মূল্য উচ্চ হয়, অর্থাৎ এখানে আপনার সেই অর্থে সহিংসতা, জীবন ইত্যাদি হচ্ছে। এই উচ্চ মূল্যের কারণে যেটা আপনি বললেন সাস্টেনেবিলিটি, এই উচ্চ মূল্যের কারণেই পৃথিবীতে যেটা হয় সেটা হলো আপনার যে অর্জনগুলো থাকে সেটা অস্থিতিশীল হয়ে যায়। এই অস্থিতিশীলতা আপনি দেখেন আমাদের কাছের দেশে। আপনাকে আরেকবার উদাহরণ বলি, নেপাল একটা দেশ ছিল 80-র দশকে। আমরা যখন ওখানে নেপালে যেতাম, থামেল দিয়ে হাঁটলে পরে মনে হতো এটা একটা স্বর্গরাজ্যের ভিতরে, বিদেশের ভর্তি তাদের পর্যটক। নেপালে তাদের অভ্যন্তরীণ গোলযোগের কারণে আজকে নেপাল কোথায় চলে গেছে? কিছুদিন আগ পর্যন্ত তাদের ওখানে বিদ্যুৎ ছিল না, কিছু কঠিন একটা সমস্যা। তারা কত দূর পিছিয়ে গেছে নেপাল। চিন্তা করে দেখেন শ্রীলঙ্কাতে যখন পর্যন্ত না তাদের এই জাতিগত দাঙ্গা না আসছিল, শ্রীলঙ্কা তো নিম্ন মধ্য আয়ের প্রথম মধ্য আয়ের দেশ আমাদের এলাকায় হয়েছে এবং উচ্চ আয়ের দেশে ধাবিত হচ্ছিল, বিশ্বের কাছে একটা রোল মডেল। অমর্ত্য সেনও তাদের ওখানকার সামাজিক সুরক্ষা নিয়ে এখন দেখেন শ্রীলঙ্কা আমার কাছ থেকে $250 মিলিয়ন দাঁড় করেছে, তার কারেন্ট অ্যাকাউন্ট ক্রাইসিসের ভিতরে পড়ে গেছে। সেহেতু আমাদের এটা মনে রাখতে হবে যে এই অর্জনটা করেছি আমরা খুব অনেক কষ্টে করা, এটা বহু বছরের চেষ্টায় করা, গত 10 বছরেও তার অবদান আছে। সেটা কিন্তু আপনার যে টেকসই হবে, সারা জীবন এটা থাকবে, এটার আপনার কোনো নিশ্চয়তা নেই। এখনই তাকিয়ে দেখেন আপনি সাম্প্রতিককালে জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে। গত 10 বছরে তো ওই 5-6% মূল্যস্ফীতি আটকে ছিল। এই যে বাড়ছে, তেলের দাম বাড়ছে এবং পৃথিবী যদি ঘুরে দাঁড়ায়, অর্থনীতি যদি চালু হয়, তাহলে চাহিদা বাড়ার সাথে সাথে এইগুলির আপনার দাম বাড়তে থাকবে। এইটার দাম বাড়ার সাথে সাথে আপনি দেখেন আমাদের দেশেও কিন্তু এক ধরনের উৎপাদনের চাহিদা আবার বাড়ছে, আবার আমার রপ্তানি বাড়ছে ইত্যাদি। তাহলে আপনার তখন আমদানি করতে হবে বেশি, আমার টাকার উপরে চাপ পড়তেছে।
দেখেন 2% থেকে 2.5% করতে হয়েছে যে সুবিধা দিতে হলে। তাহলে আপনি টাকার মূল্যমান যদি কমে যায় তাহলে আপনার আবার এটাতে কিন্তু মূল্যস্ফীতি হবে, আমদানি করার জিনিসের দাম বাড়বে। এইটার ভিতরে আবার আপনি কিন্তু সুদের হার আপনি বাড়াতে দিচ্ছেন না, যার ফলে মূল্যস্ফীতি হচ্ছে, সুদের হার বাড়ছে না। ওদিকে আপনি সঞ্চয়পত্র ক্রয়ের উপরে নিয়ন্ত্রণ দিয়েছেন। তাহলে যেই মানুষগুলো স্বল্প সঞ্চয়ী টাকা রেখেছিল তাদের টাকার কিন্তু প্রকৃত মূল্য রক্ষা করা যাচ্ছে না। কারণ আপনি দিবেন হলো 6%, উপরে হলো আপনার যদি মূল্যস্ফীতি থাকে তাহলে তো আপনি যা দিবেন তাই তো নিয়ে যাবে, তারপরে আবার ওটাতে উৎসে কট্টর দিয়ে আপনার কিছু থাকবে না। তাহলে আবার কিন্তু ওই মধ্যবিত্তের উপরে, নিম্ন সঞ্চয়কারীর উপরে আরেক ধরনের চাপ সৃষ্টি সেইখানে হবে। এই নিম্ন মধ্যবয় চাপ সৃষ্টি করার হলে পরেই অস্থিতিশীলতার সৃষ্টি হয়, কারণ এরাই এখন আপনার সংখ্যাগরিষ্ঠ হবে ক্রমান্বয়ে। আপনি ওই যে সবাই আমরা বারবার বলি না গরিব মানুষ নাই, গরিব মানুষ নাই, আসলে তো গরিব মানুষ এই অর্থে নাই যে না খেয়ে মারা যাচ্ছে, কাপড় নাই, শীতে বস্ত্র নাই, এইরকম মানুষ আসলেই বাংলাদেশে নাই। কিন্তু এই মানুষগুলো শিক্ষা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, নিরাপত্তাহীনতায় ভুগছে, পরিবহন ব্যবহার করতে পারছে না। এই জিনিসটাতে এখন দ্বিতীয় ধরনের সমস্যা। অর্থনৈতিক এবং সামাজিক চাপের বাইরে যে রাজনৈতিক যে প্রেসার বা আপনাকে বলতেছি এটা থেকে উত্তরণের উপায়, এই ধরনের সমাধান করার জন্য সমাজে, আধুনিক সমাজে দ্বন্দ্ব সমাধান করার জন্য কতগুলি প্রতিষ্ঠান করা হয়, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে এক ধরনের নেগোসিয়েশন বলেন, দর কষাকষি বলেন, মত বিনিময় করে আপনি একটা করেন এবং সেটা আইনের ভিত্তিতে হয়। তো আপনি বিচারে যদি আপনি শান্তি না পান, বিচার ব্যবস্থা যদি প্রক্রিয়াতে যদি দীর্ঘমেয়াদী হয়, লক্ষ লক্ষ কেস যদি জমে থাকে, তাহলে বিচারিক পদ্ধতি আপনার বন্ধ হয়ে গেল। নির্বাহী বিভাগ যদি আপনার সেই অর্থে যদি এক পেশে ধারণ করে, আপনার যদি তারা রাজনৈতিক মনোভাবাপন্ন হয়, এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি যে কিভাবে পেশাদার সরকারি কর্মকর্তারা প্রকটভাবে রাজনৈতিকভাবে আচরণ করছেন, ফেসবুকে তাদের প্রচার দিচ্ছেন, এটা তো গ্রহণযোগ্য হয় না। তো আপনি সেখানে থেকেও তাকে পথ বন্ধ করছেন। আর থাকে আপনার হলো আইনসভা। বাংলাদেশের আইনসভা যে কতখানি অসাড় হয়ে গেছে এটা তো আমরা গত 2 বছরে দেখেছি। কোনো স্থায়ী কমিটিগুলো তার মাসিক বৈঠক করেনি, কোনো নীতি প্রণয়নে তারা সাহায্য করে না, ইত্যাদি ইত্যাদি। তখন ঘুরে ফিরে যেটা দাঁড়ায় যে মানুষ তার প্রকাশ করার জায়গাটা খুঁজে পায় না। আরেকটা বড় জায়গা পেত আপনার এবং আপনার সহকর্মীদের মাধ্যমে মিডিয়া তো আত্মসংশোধন এবং আত্মনিয়ন্ত্রণের ভিতরে আছে, কি বলেন ইংরেজিতে, সেন্সরশিপে আছে, এবং তার উপরে তাদের মালিকরা আছে, মালিকদের আবার ব্যবসায়িক স্বার্থ আছে। সেহেতু আপনার সমাধান করার জন্য যে জায়গাটা আলোচনা, সেই সংলাপ, ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে। আপনার প্রথাগত যে সমস্ত কাঠামো আছে সেই কাঠামোগুলো যদি অচল হয়ে যায়, আর যদি আপনার যেগুলি অনানুষ্ঠানিক জায়গা আছে কথাবার্তা বলার জন্য, এই তথাকথিত টকশো, সেগুলো যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে এক ধরনের আপনার পুরো জিনিসের ভিতরে বাষ্প জমতে থাকে। বাষ্প জমলে পরে রেল যেমন সিটি দেয়, শব্দ করে, সেরকম শব্দ হবে। এইটি আমাদের অর্জনকে অস্থিতিশীল করে দেয়। শুধু বৈষম্য করে যে এটা সকলের কাছে পৌঁছালো তা না, অস্থিতিশীল করে দেওয়ার আশঙ্কা এটার ভিতরে চলে আসে। সেই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখাটা এটা সকলের স্বার্থে প্রয়োজন। না, সেটার জন্য আপনি কাকে দায়িত্বটা কাকে দিচ্ছেন? যারা অর্জনকে নেতৃত্ব দেন তারাই তো সবচেয়ে বেশি দায়িত্ববান হবেন এই অর্জনটা যেন প্রজন্মান্তরে টিকে থাকে, তাই না? তাহলে তো আমি তো তাদের কথাই বলবো, আমি রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলবো, যাদেরকে মানুষ দেশ শাসনের দায়িত্ব দিয়েছে, যারা এখন পর্যন্ত দেশ শাসন পরিচালনা করছে, তাদের দায়িত্বটা তো সবচেয়ে বেশি। এবং একই সাথে যারা গণতন্ত্র মনস্ক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, স্বাধীনতা চেতনার পক্ষের মানুষ, তাদের সকলকেই একত্রভাবে এই কাজটি করার ব্যাপারে প্রয়োজন আছে বলে আমি মনে করি। নাহলে এটা যদি আমরা না করি, তাহলে হয়তো আমরা যে সমস্ত বিষয় নিয়ে গর্ব করতাম যে এইগুলি আমাদের অর্জন, তার ভিতরে একটা হলো মুক্তবুদ্ধির চর্চা, এইগুলি আমার হারিয়ে যাওয়ার। মুক্তবুদ্ধির চর্চা যখন কথা বলছেন, আপনি মিডিয়াকেও এনেছেন এই আলোচনায়। নাগরিক সমাজ বা যে সিভিল সোসাইটির কথা একই তো আপনি দেখেন, আমি সেদিনও একটি আমাদের সিপিডির 50 বছরের
উদযাপনের যে সেমিনার কনফারেন্স করলাম 4 দিন ব্যাপী, সেখানে যেই বক্তব্যটা আমি দিয়েছি আমার পেপারের, নাগরিক সমাজের 50 বছর বাংলাদেশে, তার ভিতরে বলতে গিয়ে আমি বলছি যে গত শেষ পর্যায়টা হচ্ছে 2014-র পরের থেকে, 14-18-র পরের থেকে নাগরিক সমাজ 2014-18-র পরের থেকে, অর্থাৎ যে নির্বাচন লাস্ট দুটো হয়েছে, শেষ দুটো হয়েছে, তারপরের থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের গণতন্ত্রের সূচকের পতন ঘটেছে, পৃথিবীর সব ধরনের সূচক যারা করে, এবং নাগরিক সমাজের সক্ষমতার সূচকও পতন ঘটেছে। এবং বাংলাদেশে গণতন্ত্রহীনতার সাথে নাগরিক সমাজের আচরণের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে। আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যখন রাজনৈতিক সমাজ আর নাগরিক সমাজ একসাথে ছিল, তখন কিন্তু তারা একটা সফল আন্দোলন করে স্বৈরাচারের থেকে, আপনার মনে আছে আমরা যে যৌথ ঘোষণা ইত্যাদির মাধ্যমে শাহাবুদ্দিন সাহেবকে এখানে কিভাবে আনতে হবে ইত্যাদি ঐক্যমত্যের ভিত্তিতে করে, কত বড় একটা সাফল্যজনক অভিজ্ঞতা, যেখানে নাগরিক রাজনৈতিক সমাজ একসাথে মিলে কাজ করতে পেরেছে। কিন্তু এই মুহূর্তে আপনার নাগরিক সমাজ আর রাজনৈতিক সমাজ অনেক ক্ষেত্রেই দূরত্বের ভিতরে আছে। না, কিন্তু গণতান্ত্রিক বা আমি বলছি এই জন্য, এবং এর ফলে নাগরিক সমাজের ভিতরেও তো রাজনীতি আছে, তারা রাজনীতি না করলেও মূল্যবোধ আছে। সেই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই 2-3 রকমের হয়েছে। এক রকমের হয়েছে তারা হয়তো অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছে, হ্যাঁ, এবং আপনি পরিসংখ্যান দেখলে পরে বুঝতে পারবেন ম্রিয়মাণ হয়ে গেছে। আরেক কিছু আছে যারা মাথা নিচু করে আছে, কোনো একটা সময় হয়তো দাঁড়াতে পারবে এই ভরসায় জীবন ধরে রেখেছে। আর কেউ কেউ হয়তো আমরা বলি কোঅপটেড হয়েছে, অর্থাৎ অধিগৃহীত হয়েছে, অর্থাৎ সরকারি অংশ হিসেবে অনেকে ভূমিকা পালন করছে। যেহেতু নাগরিক সমাজ বললে যে একক সমাজ বোঝায় তা তো না, সেখানেও স্প্লিট। হ্যাঁ, আপনি আর আমি তো এক না, সেহেতু এই আপনিও নাগরিক সমাজের অংশ হিসেবে, মিডিয়া হিসেবে, আর আমি এরকম আমার মতো আরো হয়তো অনেকে আছে, তারা ভিন্ন ভিন্ন ভাবে নাগরিক সমাজের ভূমিকা পালন করে। কিন্তু ওই যে গণতন্ত্র কথা যখন বললেন যে গণতন্ত্র সূচকে যদি পতন ঘটে, তো সেটার এবং নাগরিক সমাজেরও সূচকের পতন ঘটছে। এবং আমি আপনাকে বলি খুবই মানে কৌতূহলোদ্দীপক একটি সূচক নাগরিক সমাজের হলো, নাগরিক সমাজ কি জনগণের চোখে তার ভাবমূর্তি কেমন, সেখানেও পতন হচ্ছে, সূচকের পতন শোষণে। অর্থাৎ হলো জনগণের চোখে নাগরিক সমাজের ভাবমূর্তির পতন ঘটছে, যখন গণতন্ত্রেরও পতন ঘটছে, এবং তারা যদি সক্রিয় ভূমিকা না নিতে পারে। কারণ নাগরিকরা, অন্য নাগরিকরা কি চায়? অন্য নাগরিকরা চায় আমি নিরাপদে থাকবো, আমার হয়ে কেউ কথা বলবে, বুঝেছেন? আমি নিরাপদে থাকবো, কিন্তু আমার হয়ে কথা বলবে কেউ একজন, আমি ঝুঁকি নিব না। ও নাগরিক সমাজ মানে হলো ঝুঁকি নিবে সে। তো ওইখানে দেখা যাচ্ছে যে এই ঝুঁকি নিয়ে যতখানি করার কথা সে করতে পারছে না দেখে সাধারণ নাগরিকরা আবার এই নাগরিক সমাজের উপর বীতশ্রদ্ধ হচ্ছে, বলে না কেন, আন্দোলন করে না কেন, কথা বলে না কেন, ফলে দূরত্ব তৈরি হচ্ছে। এটার কি কোনো আন্তর্জাতিক প্রভাব আপনি দেখেন কিনা? যে সূচকের পতন অনেক ক্ষেত্রে এগিয়ে আছে, আবার সাম্প্রতিককালে এই আলোচনা খুব বেশি হয়েছে যে গণতন্ত্র সূচকের উন্নয়ন বা অবনমন যেটাই বলেন না কেন, ডেমোক্রেসি একটা সামিট বা কনফারেন্সে সেখানে বাংলাদেশকে ডাকা হয়নি। না, আমি আপনাকে বলি, আর সকলে এখনো বোধহয় পুরোটা আমরা অনুধাবন করি নাই যে মানে 2010-20 যেই দশকটা আমাদের গেল, এবং 2021 এবং সর্বশেষ আফগানিস্তানে সরকারের পতনের পরে, তালেবান অধিগ্রহণের পরে যে উপলব্ধিটা সকলের কাছে বড়ভাবে আসছে, আমি এতক্ষণ যে কথাটা বললাম আপনাকে, যে যদি গণতান্ত্রিক মত প্রকাশের জায়গাটা না থাকে কার্যকরভাবে, যদি আপনি সুশাসন ঠিক মতো না দিতে পারেন, এবং বৈষম্য এবং বঞ্চনাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে পৃথিবীর বুকে অস্থিতিশীলতার সৃষ্টি হয়, পুরো পৃথিবীতে অস্থিতিশীলতার সৃষ্টি হয়। এবং বাংলাদেশ ওই রকম কোনো একটা পর্যায়ের অবস্থায় আছে কিনা যেখানে বিশ্ব মনে করছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, এবং বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ হয়েছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের তৃপ্তির ব্যাপার। কিন্তু যখনই আপনি গুরুত্বপূর্ণ হয়ে গেলেন, তখনই আপনার দায়িত্বও বেড়ে গেল। তখন আপনার আচরণের ভিতরে এমন থাকতে হবে যেটা বিশ্বে আপনাকে একটি দায়িত্বশীল অংশ হিসেবে দেখবে। এখন যদি যে আমাদের আমরা যে আমন্ত্রণটা পেলাম না,
প্রথম কথা হলো যে বাংলাদেশ আমন্ত্রণ না পাওয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের এইটাতে কেন বাংলাদেশ এত বেশি আগ্রহী হবে এটাই আমি বুঝতে পারিনি। মানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে দাওয়াত দেয়নি, আমার দেশে গণতন্ত্র আছে কি না আছে এইটার মূল্যায়ন মার্কিন যুক্তরাষ্ট্র করে দিবে এবং এটা আমি মনে মনে মানে দুঃখ পাবো, এটাকে আমার কাছে আশ্চর্য লাগে। আপনি গণতন্ত্র আছেন কি না আছেন এইটার জবাবদিহিতাটা হবে আপনার নিজের জনগণের কাছে। আপনার নিজের জনগণের কাছে যদি আপনি স্বচ্ছ শঙ্কাহীনভাবে মত প্রকাশ করতে দিয়ে যদি আপনি দেশ পরিচালনা করেন তাহলে 10টা লোক কি বললো না বললো আপনার কিচ্ছু যায় আসে না। ওইটা আমি মনে করি ওই জায়গাটাতে বোধহয় একটু ঘাটতি থাকাতে আমাদের মনোপীড়াটা একটু বেশি হয়েছে আর কি। এটা হলো একটা। এবং আমি যে আরেকটা যেটা বলতে চাই আপনাদের বুঝতে হবে সেটা হলো যে দাওয়াতটা এসেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে এসেছে, প্রেসিডেন্টের দপ্তর থেকে এসেছে। সেহেতু প্রেসিডেন্টের দপ্তর আর বৈদেশিক মন্ত্রক এটা ভিন্ন জিনিস। এরপরে যে অভিশংসনগুলো এসেছে এগুলো এসছে কিন্তু আবার আপনার যে ট্রেজারি থেকে বৈদেশিক মন্ত্রক, সে তো এক এক অংশ এক একভাবে কাজ করছে। আর যেটা মনে রাখতে হবে যে ওনারা যে ব্যাখ্যাটা বলেন আর কি দাওয়াত দেওয়া হয়েছে সেটা হলো অনেকের গণতন্ত্র কম থাকতে পারে, আমাদের চেয়েও বেশি কম থাকতে পারে, কিন্তু গত 1, 2, 3, 4 বছরে তারা এটাকে অতিক্রম করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। বাংলাদেশের সম্বন্ধে ওনাদের মূল্যায়ন যা আমি বুঝি শুনেছি সেটা হলো যে বাংলাদেশ গত সাম্প্রতিককালে তার যে গণতন্ত্রের যে ঘাটতিটা এটা বা মত প্রকাশের বা মানবাধিকারের ঘাটতিটা এটাকে অতিক্রম করার জন্য কোনো দৃশ্যমান বা বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়নি। এই জায়গাটাতে সমস্যা হয়ে থাকতে পারে বলে আপনি শুনেছেন। ডক্টর দেবপ্রিয়, আপনি যে বিষয়গুলো উত্থাপন করেছেন এগুলো যাদের দায়িত্বের কথা বললেন যে যারা করবেন সেটা আপনি পরিষ্কার করেই বলেছেন, কিন্তু ওভারকাম করার জন্য এগুলো উত্তরণ করার জন্য এক ধরনের অস্বীকৃতির কোনো প্রবণতা বা না। দেখুন, এটার কারুর অস্বীকৃতি, কারুর অক্ষমতা, কারুর অজ্ঞানতা সবগুলোই আছে। শুধু অস্বীকৃতি হয়তো যাদের দায়িত্বটা বেশি বা ক্ষমতাসীন থাকেন তাদের হয়তো তারা এটাকে দূরে সরিয়ে রাখতে চান। হ্যাঁ, আমরা বলি যে মাদুরের নিচে লুকিয়ে রাখতে চান। আবার একই সাথে এটাকে কার্যকরভাবে করার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনারা যারা ভিন্ন মতে থাকেন তাদেরও তো যোগ্যতা সহকারে জনমানুষের মন জয় করার ব্যাপার থাকে, বিশ্বাসযোগ্য বিকল্প দিতে হয়, এগুলির ব্যাপার ওইটা রয়ে আছে। আবার অনেকের এইটার থেকে মানে দূরে থাকার চেষ্টা থাকে যে আমার যেটুকু আছে সেটুকুকে ঝুঁকির মুখে ফেলবো না, আমার সেইটার ফলে যদি নিপীড়নমূলক কোনো ব্যবস্থা হয় সেটাকে কেন বিভাবে মোকাবেলা করব, এই বিষয়গুলো অনেকের ভিতরে থাকে। সেজন্য হয়তো আপনিও মেপে কথা বলেন, আমিও মেপে কথা বলি। তো সেই জিনিসগুলো একই সাথে কাজ করছে। কিন্তু এইগুলির বাইরে আপনি লক্ষ্য করে দেখেন বাচ্চারা তো নিরাপদ সড়ক আন্দোলন করে, এইগুলির বাইরেও তো ইউনিভার্সিটির নতুন স্নাতকরা কোটা আন্দোলন করে, এর বাইরেও তো পরিবেশবাদীরা বিভিন্ন জায়গায় স্থানীয় এবং আংশিক বিভিন্ন ধরনের আন্দোলন করে। কেউ কেউ ভ্যাট বিরোধী আন্দোলন করেন। সাম্প্রতিককালে তেলের ইত্যাদির ক্ষেত্রে আমরা দুই পক্ষেই ইতিবাচক নেতিবাচক দেখেছি। সেটা সমাজের ভিতর স্থবির হয়ে থাকে না। ভরসার জায়গাটা হলো এই যে আপনি যদি মানে বেশি সময় ধরে কোনো বৈরী দ্বন্দ্ব, যেই দ্বন্দ্বের সমাধান ওই দ্বন্দ্বের ভিতরে নাই, বাইরে থেকে আপনাকে আনতে হবে, ওই দ্বন্দ্বকে যদি আপনি বহুদিন পুষে রাখেন তাহলে অবশ্যই এটা অনেক বেশি ক্ষয়ক্ষতির সৃষ্টি করতে পারে। যখন এটা আপনি নিরসন করতে যাবেন তখন বিস্ফোরণ হয়, গণঅভ্যুত্থান হয়, আন্দোলন সংগ্রাম হয়। সেটাতে আমাদের স্বাভাবিক জীবন অনেক ক্ষেত্রে আমরা তো ওই স্বাভাবিক জীবনকে ব্যাহত করে ওই সমস্ত পর্যায়ে পার হয়ে এসেছি। বাংলাদেশে তো এখন আর হরতাল শব্দ এখন নাই এবং হরতালকে জনমানুষ গ্রহণও করে না। তাহলে নতুন ধরনের আন্দোলন সংগ্রাম বা মত প্রকাশের প্রেক্ষিত বের করতে হয়। তো আপনি যদি পৃথিবীর বুকে দেখেন, বাংলাদেশের ইতিহাস দেখেন, এই জায়গায় আমি আপনার সাথে আশাবাদী একটা বক্তব্য দিতে চাই। বাংলাদেশে যখনই বিভিন্ন ধরনের সমস্যার মুখে আমরা পড়েছি, আমাদের রাজনীতিবিদরা, আমাদের পেশাজীবীরা, আমাদের নাগরিক সমাজ, মিডিয়া সহকারে
বিভিন্ন ধরনের উদ্ভাবনী পদক্ষেপ সেরকমভাবে বের করেছে এবং সামনে আসবে। আমি মনে করি আগামী যে 2 বছর, বিশেষ করে এই বছর 2022 এবং 23, এই নাগরিক সমাজের, পেশাজীবীদের, রাজনীতিবিদদের উদ্ভাবনী চিন্তা, দেশপ্রেমিক চিন্তার, জনসম্পৃক্ত চিন্তার, আন্তর্জাতিক মনস্ক চিন্তার প্রকাশের একটা বড় প্রয়োজনীয়তা আছে এবং আমার ভরসা হলো যে হয়তো আমরা সেটা দেখতে পাবো। আমি কি ইঙ্গিত? এর ইঙ্গিতটা হলো যে যারা এই যে অস্বীকারের মনোভাবে থাকেন ওনাদের কাছেও বার্তাটা ক্রমান্বয়ে পৌঁছাচ্ছে। ওনাদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে? স্থানীয় না আন্তর্জাতিক? না না না, দেশের। আমি আন্তর্জাতিক দিয়ে কোনোদিন দেশের সমস্যার সমাধান হয় না। ওটার উপরে আপনি হয়তো কিছু সহায়ক হতে পারে, কিন্তু মূলটা আমার নাগরিককে করতে হয়। এটা দেশের কাজ, দেশের মানুষকে করতে হয়। তো সেইখানে আমি দেখছি যে ওনারা দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে, ওনারা চাইলেও ওনাদের মতামতকে অনেক ক্ষেত্রে কার্যকর করতে পারছেন না। আমি একটা উদাহরণ তো বলি খুব সাধারণভাবে। সাম্প্রতিককালে এই সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয় পূজার সময়, নেত্রী প্রধানমন্ত্রী বলেছেন এখনই এগুলি বন্ধ করতে হবে, তারপরেও 3 দিন ধরে চলেছে। অর্থাৎ চাইলেই যে এখন মানে আপনার রাষ্ট্রযন্ত্র এর ভিতরে বৈকল্য দেখা দিচ্ছে, সে তো আপনাকে এই রাষ্ট্রযন্ত্রের বৈকল্য দেখা দিলে আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজটি যদি কার্যকরভাবে করতে হয় তাহলে আপনার কোনো না কোনো ক্ষেত্রে জনসম্পৃক্ততা বাড়াতে হবে, যেটা শুধু নাগরিক জনসভা দেওয়া হয় না, এই রাজনৈতিক জনসভা দেওয়া হয় না। আপনার কিছু প্রক্রিয়া আছে, কিছু প্রতিষ্ঠান আছে, একটা জনজীবনের ভিতরে এগুলি স্থাপন করতে হয়, সেইগুলিকে কার্যকর নাই। সেই কার্যকারিতা সংসদ বলেন, স্থানীয় সরকার বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠান বলেন, ছাত্র রাজনীতি বলেন, মিডিয়ার মুখ খুলে কথা বলার কথা বলেন, নাগরিক সমাজের তার বক্তব্য দেওয়ার সুযোগ বলেন, এগুলোকে যদি আপনি একসাথে না নেন তাহলে ওই যে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন ওইটাতে আপনি সফলকাম হবেন না। এই উপলব্ধিটা আমার মনে হয় ক্রমান্বয়ে আসছে। আর দ্বিতীয় যেটা আসছে, আমি মনে করি আপনি আলোচনা করলেই দেখবেন অনেকেই যেটা বলছেন, আগে অনেকটা বলতো যে এই নির্বাচন হলে বিকল্প কি আছে। এখন একটা কথা খুব পরিষ্কারভাবে আসছে, কোনটা বিকল্প কি হবে না হবে জানি না, কিন্তু আমার মত আমি দিব, এইটাতে যেতে হবে। এবং সেই জায়গাটাতে ক্রমান্বয়ে আসছে যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না, এই বঞ্চনাবোধটা বোধহয় পরিষ্কারভাবে অনেকের ভিতরেই স্বাভাবিকভাবে আসছে। আপনারা আপনার মনে আছে 2006 সালে আমরা আন্দোলন করেছিলাম সৎযোগ্য প্রার্থীর জন্য, আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। হঠাৎ যেন মনে হচ্ছে আমরা যেন আবার ওই সৎযোগ্য প্রার্থীর আন্দোলনের থেকে পিছিয়ে গিয়ে আমার ভোট আগে দেবো আমি। তাহলে সেই তো একটা চক্রাকারে বাংলাদেশের রাজনৈতিক চক্রের ভিতরে আমরা আছি। আমি ভরসা করে আছি 2022 এবং 23 বাঙালি তার চেতনা, তার মনন, তার আকাঙ্ক্ষা দিয়ে আরেকটি নতুন ভিত রচনা করবে আগামী দিনের জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় অনুষ্ঠানে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও এই আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। অনেক চ্যালেঞ্জের কথা এখানে আলোচনা হয়েছে এবং আছেও, আবার একই সঙ্গে যে উন্নয়নের অগ্রগতির বা অর্থনৈতিক সাফল্যের যে চিত্র সেটিও যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং তার সঙ্গে তাল মিলিয়ে যে গণতান্ত্রিক চেতনার কথা বলা হচ্ছে, যে বৈষম্য নিরসনের কথা বলা হচ্ছে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সুশাসনের কথা বলা হচ্ছে, সে তার সঙ্গে একটি সমন্বয় এবং একটি সুন্দর সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা কায়েম করা, যার মাধ্যমে বাংলাদেশ যে বিশ্বের দরবারে ইতিমধ্যেই যেই প্রশংসা অর্জন করেছে সেটাকে দীর্ঘমেয়াদে ধরে রাখার কোনো বিকল্প আর কোনো রাস্তা নেই বলেই এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। এবং আশা করা হচ্ছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে এই চলতি বছর এবং আগামী বছর তার একটা সুন্দর সূচনা এবং এর মাধ্যমে একটা সুন্দর আগামী আমরা রচনা করতে পারবো, সেই আশাবাদ রেখে সবার শুভকামনা রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। আর ওমিক্রন ঝুঁকি তো বাড়ছে, সবাই সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি। সেই তাগিদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।